নিটল টাটান নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবেন একুশে টেলিভিশনের বার্তা প্রধান রাশেদ চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল হাসান। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপির নেতৃত্ব সামনে একটা সম্মেলনের কথাবার্তা মোটামুটি চলছে, যদিও 3 বছর পরে হওয়ার কথা ছিল সম্মেলন, 8 বছর পরে হয়তো সম্ভবত হতে যাচ্ছে। সেখানে অনেকের পরিবর্তন আসবে বলেই শোনা যাচ্ছে। আপনি একটু বিশ্লেষণ করবেন নিশ্চয়ই, কারণ এরই মধ্যে তো অনেক ইনএক্টিভ স্থায়ী কমিটির সদস্য আছেন, ভাইস চেয়ারম্যান আছেন যারা বিভিন্ন জায়গায় চলে গেছেন, বহিষ্কৃত হয়েছেন। এগুলো ফিল আপ করলেও তো অনেক নতুন নেতৃত্ব আসার কথা। ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সমালোচক এবং যারা শুনছেন। দেখুন, বিএনপির নেতৃত্বে পরিবর্তন এটি একটি চলমান প্রক্রিয়া। তবে আমাদের এই দেশে সব দলের ক্ষেত্রে এই কথাটা স্বল্প বিস্তর প্রযোজ্য যে যতটা দ্রুত গতিতে এবং নির্দিষ্ট সময় নেতৃত্ব পরিবর্তন করা প্রয়োজন সেটা হয়ে ওঠেন। তো বিলম্বে হলেও যদি পরিবর্তন হয় এটা ইতিবাচক। তবে আমার যেটি মনে হয়েছে, যে আন্দোলনটি হচ্ছে বিশেষ করে 2014-এর পর থেকে যে আন্দোলন হচ্ছে, বিএনপির বর্তমান যে নেতৃত্ব তাদের পক্ষ থেকে যে দায়িত্ব পালন করবার কথা, সেখানে নানা সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বিএনপির সঙ্গে প্রায় 63-64টি দলকে সম্পৃক্ত করার যে ব্যাপারটি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল দলের অংশগ্রহণে নির্বাচন করবার জন্য যে প্রয়াস, সেখানে বিএনপির নেতৃত্ব সফল হয়েছে। ফলে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের এই বক্তব্যটি দিয়ে যদি আর অন্য ব্যাখ্যাটি প্রদান না করা হয়, তাহলে এই দীর্ঘ সময় যাবৎ 15 থেকে 17 বছর যাবৎ যারা কন্ট্রিবিউশন রেখেছে তাদের এই কন্ট্রিবিউশনকে আসলে আন্ডারমাইন করা হয়। তবে বিএনপি যে আন্দোলনটি করেছে, যে প্রক্রিয়া করেছে, সেটি অহিংস আন্দোলন ছিল। বাংলাদেশে আন্দোলনের ইতিহাস এটা নতুন, নজিরবিহীন বলতে পারেন। এবং সেটা কতটা কার্যকর হয়েছে সেটা নিয়ে বিতর্ক আছে। অনেকে মনে করছেন যে সরকার পরিবর্তনের ক্ষেত্রে এ ধরনের অহিংস আন্দোলন আসলে প্রেজারিভেন্সে বসবার সুযোগ দেয়নি বিএনপি এবং তাদের সাথে যারা অংশগ্রহণ করছে দল ও জোট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার মন্তব্যে যেটা করি, একটা রাজনৈতিক দলের কাজ সহিংসতার মাধ্যমে আসলে ক্ষমতা দখল করা নয়, বরং জনগণের যে দাবিটি, সেই দাবিটি অহিংস প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা তৈরি করবার সফলতাটাই হচ্ছে আন্দোলনের সফলতা। ফলে আন্দোলনের দিক থেকে এবং আন্দোলনের যেই আপনার কর্মসূচি, সেই দিক থেকে বিএনপি এবং সমমনা দলগুলো সঠিক পথেই আছে এবং জনসম্পৃক্ততা তৈরি করেছে। নির্বাচনে যেহেতু প্রায় 95% মানুষ আসেনি, তাতে আওয়ামী লীগের সমর্থকরা অনেকে এই ধরনের একদলীয় নির্বাচন 95% আসেনি মানে এটা বিএনপির দাবি, এটা কারণ নির্বাচন কমিশনের কথা অনুযায়ী তো 42-এর উপরে। আমি সেই কথাটাই আসছি। এটা হচ্ছে অনেকেই বলছেন এবং আপনি জানেন শ্রী রাধা দত্ত, সে আসলে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। আমি সেখান থেকেই বলছিলাম যে তিনি আসলে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এবং বাংলাদেশ শাসক দলের পক্ষে প্রচুর লিখেছেন। তিনিও বলছেন যে ডাবল ডিজিট ক্রস করেনি। তাহলে 90% দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক বলছেন। তবে নির্বাচন কমিশন যা বলছেন সেখানেও একটু বিতর্ক তো আছে। প্রথম আমি আসলে এই জায়গাটা এটা নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার অনেক সুযোগ আছে। আমরা একটু আজকে বিএনপি নেতৃত্ব নিয়ে যদি কথা বলছি সে জায়গাটায় থাকি। রাশেদ চৌধুরীর কাছে একটু শুনতে চাই, নেতৃত্ব পরিবর্তন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এক নেতা লোকান্তরে দুঃখিত দেশের বাইরে পলাতক, আর আওয়ামী লীগ দাবি আরেকজন বলছে যে একজন নেতা তিনি শাস্তি পেয়ে জেলেই আছেন এক ধরনের। এখানে বড় ধরনের একটা সংকট, কারণ আপনি নিশ্চয়ই ভালো বলতে পারবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 75 থেকে 81 আওয়ামী লীগ তছনছ হয়ে গেছিল। শেখ হাসিনা দেশে ফেরার পরে আবার সংগঠিত হয়েছে। তো সেখানে বিদেশে থেকে বা জেলে থেকে একটা দলের নেতৃত্ব কঠিন নিশ্চয়ই। রাশেদ চৌধুরী যদি শুনে থাকেন আপনি আমাকে একটু বলবেন। রাশেদ চৌধুরী সম্ভবত শুনতে পাচ্ছেন না। রাশেদ চৌধুরী শুনতে না পেলে আমরা একটু কামরুল হাসান আপনার কাছ থেকে শুনতে চাই যে এটার একটু ছোট্ট করে উত্তর নিয়ে, এটা ব্রেক নিয়ে তারপর রাশেদ চৌধুরীর কাছে বক্তব্য নিয়ে আমি যেটা বলতে চেয়েছিলাম। না, আমি ওই জায়গাটায় আসলে যে পয়েন্টটা বলতে চেয়েছি যে এটা হচ্ছে একটা বয়ান। বিএনপি এবং বিরোধী দল কিংবা যারা পর্যবেক্ষক ছিলেন আন্তর্জাতিক মহল, সেখানে আসলে ভোটার টার্নওভারটা আসলে কম ছিল, এটাই বলছি। তো সেই ক্ষেত্রে সেই বিবেচনায় ভোট বর্জন করার যে দাবিটি ছিল সকল দলের অংশগ্রহণে নির্বাচন করা, সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্ব যে সিদ্ধান্তটি নিয়েছে সেটা জনসমর্থন পেয়েছে, আমি সেটা বলতে চাচ্ছিলাম।
এবং আন্দোলনটা যেহেতু অহিংস ছিল, দেখুন সেক্ষেত্রে অনেকে বলেছে যে এইভাবে আন্দোলন করে আসলে ক্ষমতায় যাওয়া যায় না, সরকার পরিবর্তন হয় না। তাহলে এই জনসম্পৃক্ততা নিশ্চিত করার পর যেহেতু অহিংস আন্দোলনের ফলাফল আসে না, সেক্ষেত্রে একটা অশনি সংকেত থাকে, যেটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি না। তাহলে কি সহিংস আন্দোলনের মাধ্যমে আসলে রেজিম চেঞ্জ করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে? আমি বিশ্বাস করি শাসক দল অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক পুরনো দল এদেশ স্বাধীন করবার ক্ষেত্রে তাদের যে নেতৃত্ব, সেটা কেউ আসলে অস্বীকার করেও কাজ লাভ হবে না। কিন্তু তাদের মাধ্যমে যদি গণতন্ত্র বিতাড়িত হয়, সেটা অনাকাঙ্ক্ষিত, সেই জন্য সকলের বোঝাপড়ার মধ্যে সংলাপের মাধ্যমে একটা সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়াই ভালো। তা না হলে অহিংস আন্দোলন তো সকলেরই ক্ষতি, কেউ তো আর এটা থেকে বাদ থাকেন, আমরা সেটা তো প্রত্যাশা করি না। না, তা তো অবশ্যই অবশ্যই সহিংস আন্দোলন হোক কোনোভাবে আমরা প্রত্যাশা করি না, কিন্তু একটা সময় গিয়ে কিন্তু মানে সহিংস হয়েই গেছে শেষ পর্যন্ত। 28 তারিখের পরে যে অবস্থাটা তৈরি হয়েছে দেশে, সহিংসতার দিকেই চলে গিয়েছিল। সেখান থেকে এক ধরনের মানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাশেদ চৌধুরী যদি আমাকে শুনে থাকেন, নিশ্চয়ই আমাকে এবার হয়তো শুনতে পাবেন। আমরা একটু বিএনপির নেতৃত্ব নিয়ে কথা বলছি, সামনে হয়তো তাদের একটা কাউন্সিল হবে, নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন হবে। সেটির সূত্র ধরে জানতে চাই যে, কারণ তাদের যে সর্বোচ্চ দুজন নেতা, একজন দেশের বাইরে, একজন হচ্ছেন জেলে, সেই জায়গাটায় কতটুকু আমরা আসলে নেতৃত্বের পরিবর্তন কোন দিকটায় পরিবর্তন হতে পারে বলে মনে করা যেতে পারে? রাশেদ চৌধুরী, আপনি যদি শুনে থাকেন, আমি শুনতে চাই আপনার। আসলে একটু মানে সংযোগের সমস্যা হচ্ছে, আমরা বরং বিরতি নেই, তারপরে শুনতে সুবিধা হবে। আমরা একটু কানেকশনটা আপডেট করার চেষ্টা করব। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, নিটোল টাটা নির্বিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নির্বিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন, এই মুহূর্তে সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর কামরুল হাসান। রাশেদ চৌধুরীর সঙ্গে আমরা এখনও সংযোগ স্থাপন ঠিকভাবে করতে পারিনি। অধ্যাপক কামরুল হাসান, আপনার কাছ থেকে আবারও শুনি, কারণ কাল বাদে পরশু দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এবং সেই নির্বাচনে আপনি খুব ভালো করে জানেন আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক দেয়নি, ওপেন রেখেছে। তারপরও আসলে ভোটার উপস্থিতি মানে 36%-এর মতো গতবার যেটা হয়েছে, এইবার কি বাড়তে পারে বলে বা কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচনের ক্ষেত্রে আসলে আমার বক্তব্যটা হচ্ছে যে, যেহেতু আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল বিএনপি সহ বিরোধী দলের যে দাবিটি ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেটা তো খুব স্বাভাবিক যে আসলে আমাদের দেশের নির্বাচনের ইতিহাস তো তাই, দলীয় সরকারের অধীনে কোনো দলই গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে তো নির্বাচিত হয়ে এসেছে, তাই না, 97। তাহলে দেখা গেল যে বিএনপি আওয়ামী লীগ যেই থাকুক না কেন, এবং তখন বিএনপি কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচনে অনেক কথা বলেছে, আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি নিয়ে অনেক সংগ্রাম করেছে, বিএনপিকে বুঝাতে সক্ষম হয়েছে কঠিন আন্দোলনের মাধ্যমে। তো এবার বিএনপি আসলে আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে, যে এই দেশের মানুষ আসলে ভোট দেওয়ার অধিকার বঞ্চিত শাসক দলের অধীনে সবসময় কম বেশি। তো এই দাবিটা গণদাবি, এবং সেই কারণে বিএনপিটাকে আমি যে কথা বলেছি জনগণ সাড়া দিয়েছে, এটা সত্য কথা। এখন যেহেতু সরকার পরিবর্তন হয়নি, নির্বাচন কমিশনও পরিবর্তন হয়নি, বা তাদের অ্যাক্টিভিটিস পরিবর্তন হয়নি, তাহলে সরকার পরিবর্তন না হলে মানুষের আগ্রহ কম থাকে। আবার একই সঙ্গে বিএনপি সহ বিরোধী দলগুলো অংশগ্রহণ করেন, ফলে বিকল্পের মধ্যে পছন্দ বাছাই করবার সুযোগ যদি না থাকে, তাহলে এমনিতেই আগ্রহ কম থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু একটা কমিটমেন্ট রয়েছে বিএনপির যে আমরা সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচনের ব্যবস্থা করতে চাই, সেটা সরকার যদি সহজভাবে মেনে নেয় ভালো, না হলে আন্দোলনের মাধ্যমে। তো সেক্ষেত্রে তাদের আসলে আগের অবস্থার কোনো পরিবর্তন যেহেতু হয় নাই, সরকার সেটাই রয়েছে এবং নির্বাচন কমিশন সেটাই রয়েছে, মানে এই জন্য ভোটার উপস্থিতি কম বলে আপনি মনে করছেন? একটু তো মানে যারা আসলে টিআইবি রিপোর্টটা নিয়ে আপনার কাছ থেকে একটু ফোকাস করতে চাই। সেটা হচ্ছে টিআইবি এর আগেও করেছে, এবারও বলছে যে 71% ব্যবসায়ী, কোটিপতি আছে 105 জন। ভালো না? টাকা পয়সা এখন কোটিপতি বাংলাদেশে একটু জমিজিরাত থাকলেই কিন্তু হওয়া যায়, যে পরিমাণ দাম সেই তুলনা যদি আমি বলি, তো সেটা কি খারাপ কিছু? কে যদি সলভেন্ট চেয়ারম্যান প্রার্থী হন, না, তাতে কোনো সমস্যা নেই, কারণ সলভেন্ট কিছু মানুষ তো থাকবেই, সবাই দরিদ্র থাকবে এটা প্রত্যাশিত নয়।
আর সবাই দরিদ্র থাকবে, সম্পদ বন্টন স্বাভাবিক হলে অস্বাভাবিক হলে সেটাও সঠিক দাবি নয়। তবে আমরা গত নির্বাচনে হলফনামার যে অবস্থা দেখেছি, টিআইবি যেটা করেছে দ্বাদশ সংসদ নির্বাচনে, তাতে করে দেখা গেল যে আপনার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কিংবা করোনা কিছু মানুষকে স্পর্শ করতে পারেনি, তারা হচ্ছে যারা প্রার্থী হয়েছে তারা। এখন প্রশ্ন হচ্ছে তারা কি করোনা এবং যুদ্ধ, বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের পরিস্থিতির বাইরে? আসলে এরা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, এরা মনোপলি এবং ব্যবসার ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রভাব বলয় যেটা আছে সেটার মধ্যে আছে, এরকম অভিযোগ করা হয়। যার কারণে দেখা যাচ্ছে যে নির্বাচন হচ্ছে একটা খুবই আকর্ষণীয় বিষয় হয়ে গেছে। দেখুন, সাংস্কৃতিক জগৎ থেকে সবাই তাদের পারফরমেন্স, তাদের সেই পেশা ছেড়ে সংসদ সদস্য হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমাদের খেলোয়াড় জগৎ থেকে তারকারা সব সংসদ সদস্য, কারণ এটা হচ্ছে এমন একটা আপনার প্রভাব থাকবে। শুধু আমাদের দেশে কেন, পাশের দেশেও তো হচ্ছে। মানে তবে আমাদের দেশে টিআইবি রিপোর্টটা, একজন কৌতুক অভিনেতা যদি ইউক্রেনের প্রেসিডেন্ট হতে পারে, তাহলে আমাদের দেশে এত দোষ, মানে দোষ কিছু আছে? খুব স্বাভাবিক। একজন কৌতুক অভিনেতা যেভাবে দেশকে রক্ষা করবার জন্য রাশিয়ার বিরুদ্ধে এই সংগ্রামটাকে নেতৃত্ব দিচ্ছে, আমাদের যারা আসছেন তাদের সবার বিরুদ্ধে অভিযোগ হয়তো করা যাবে না, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে যারা আসলে আইন প্রণয়ন করবার ক্ষেত্রে এক ধরনের প্রস্তুতি, অভিজ্ঞতা, জ্ঞান এবং সম্পৃক্ততা, কমিটমেন্ট দরকার, সেটা পাওয়া যাচ্ছে সেটা ছাড়াই আসলে সংসদ সদস্য। আমি একটু কামরুল হাসান আপনাকে থামিয়ে রাশেদ চৌধুরীর সঙ্গে চেষ্টা করছি আমরা বারবার তার মন্তব্য নেওয়ার চেষ্টা করি। রাশেদ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাশেদ চৌধুরী কি আমাকে শুনতে পান? এখনো উনি শব্দটা শুনতে পাচ্ছেন না। মোবাইলে যুক্ত হলে ভালো হতো। মোবাইলে যুক্ত হয়েছেন, কিন্তু তার শব্দ, মানে আমরা তাকে দেখতে পাচ্ছি, তার শব্দ আসলে নিতে পারছি না, কারণ তিনি আমার বক্তব্য শুনতে পাচ্ছেন না। তারপরে আরও একটা বিরতি নেই, বরং সবকিছু মিলে পরের পর্বে এসে আমরা আপনাদের দুজনের সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করি। একটা বিরতি নিয়ে আসি নিটোল টাটা নির্বাচিত সংবাদ সম্প্রসারণ থেকে, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নির্বাচিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন একুশে টেলিভিশনের বার্তা প্রধান রাশেদ চৌধুরী এবং অধ্যাপক ডক্টর কামরুল হাসান। দুজনকে আবারও স্বাগত। এবারে রাশেদ চৌধুরীর কাছ থেকে পরপর দুটো বিষয়ে মন্তব্য নেব, কারণ কামরুল হাসানের কাছ থেকে টানা দুবার মন্তব্য নিয়ে ফেলেছি। শুরুটা এরকম জানতে চাই যে বিএনপির নেতৃত্বে পরিবর্তন আসার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এক নেতা জেলে, আরেক নেতা পলাতক বা বিদেশে আছে। সেখানে শীর্ষ দুই নেতা যদি অনুপস্থিত থাকে, সেখানে দলে আসলে সংগঠিত হওয়াটা একটু মুশকিল। আপনার মন্তব্য জানতে চাই। বিষয়টা হচ্ছে আসলে যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে পলাতক আছে, তারা আসলে মোটেই মানে কিন্তু কোনোভাবে আর এটা 2 দিন আগে তাদের যে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট যিনি তৈরি হয়েছেন তারা রিসপন্ড করলো, এবং সেইখানে তাদের এক নেতা এক কথা বলে, আরেক নেতা আরেক কথা বলে, তাদের নিজেদের মধ্যে ইউনিটটা নেই। কখনো আসলে যে লন্ডন থেকে তাদের এক ধরনের নির্দেশ আসে, আবার তাদের এখান থেকে যিনি জেল থেকে ছাড়াতে উনি কথা বলার চেষ্টা করলেন, উনি কোথাও গেলেই সিঙ্গাপুর যদি যান অথবা সৌদি আরবে যদি যান, তখনই দলের ভেতরে তার সিনিয়র নেতৃত্বের মধ্যেই এক ধরনের সন্দেহ তাদের ঢুকে দেয়। তাদের আসলে কোনোভাবেই নিজেদের মধ্যে ইউনিটিটা রাখতে পারছে না। ইভেন তারা এখন যেটা করছে যে আজকে কালকের মধ্যে পত্রিকায় যেটা দেখা যাচ্ছে যে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে অন্যান্য যেই দলের সাথে তাদের যে ইউনিটি গড়ার কথা, সেইখানেও তাদের মধ্যে কিন্তু কোন রকম ইউনিটি দেখা যাচ্ছে না। এইটা আসলে তাদের মানে তাদের এই 15 বছরে তারা নিজেদেরকে এত বেশি মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে যে তারা এখন আর কোনো কিছুতেই সংগঠিত হয়ে তারা কোনো কিছু করার অবস্থায় নেই। কিন্তু রাশেদ চৌধুরী, ডক্টর কামরুল হাসান তো বলার চেষ্টা করছেন, দাবি করছেন যে গত নির্বাচনে মাত্র 5% লোক ভোট দিয়েছে, সাধারণ মানুষ ভোটে যায়নি, তাদেরকে সমর্থন দিচ্ছে বিএনপিকে। সেটির সঙ্গে আপনি কতটা একমত? আমি যে 5% না 10% সেটা নিয়ে আমার আসলে কোনো বক্তব্য নেই। আমি সেখানে ওই তর্কে যাচ্ছি, কারণ এটা তো আওয়ামী লীগ একভাবে, তারা আরেকভাবে করবে, জনগণ আরেকভাবে করবে। কিন্তু সেইখানে নির্বাচনের বিষয়টা কি, নির্বাচনের বিষয়টা আমি 5% না 10%, আমাদের নির্বাচন কিন্তু ওই রকমই, যে বেশি পাবে সেই ক্ষমতায় যাবে, এটাই হচ্ছে ব্যাপারটা। তো
সেইখানে তারা বিএনপি তাদের নিজেদের যে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু তারা কি সেটা কখনো দেখাতে এর মধ্যে? যখনই বলে তারা বলবে যে সরকার দল আমাদেরকে নির্বাচন করতে দিচ্ছে না, আবার সেখানে বিভিন্ন জায়গায় দেখা যায় এবারও কয়েকজন দেখা যাচ্ছে পাস করেছে, সুপ্রিম কোর্টে পাস করেছে, সুপ্রিম কোর্টে পাস করার পর বিজ্ঞাপন করেছে। এটা তো বোঝা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে ইউনিটি নেই, তারা তাদের নির্দেশ মেনে তো নিজেরাও হয়তো জানেন। জি, কিন্তু ওই যে নেতৃত্বের জায়গাটা একটু আমি যদি আবার একটু স্পেসিফিক করতে চাই, কারণ এরই মধ্যে মানে জি জি আছেন সেখানে তাদের নিয়ে ধরনের কথা চলছে, সেটা নিয়ে তাদের এইবারের জাতীয় নির্বাচন, তারপরে লোকাল গভর্নমেন্টের যে হচ্ছিল এখানে তাদের মধ্যে যে কোন রকম শুধু সেইখানে যে আমি বলবো যে শুধু না, মানে সরকারি দলের লোকদের কথা শুনছে না, এখানেও কথা শুনছে না। নির্বাচনটা আমি বলবো যে নির্বাচনে যে তারা যে কোন করছে না সেটার প্রমাণ তারা কিন্তু তারা সেখানে যাচ্ছে। সেই জায়গাটায় এখন যে স্থানীয় নির্বাচন হচ্ছে সেখানেও কিন্তু মানে ভোটার উপস্থিতি খুব একটা ভালো না। মানে এখন নৌকার প্রতীক দেওয়া হচ্ছে না, সেটা ঠিক, যাতে অনেকেই অংশগ্রহণ করতে পারে, যাতে স্থানীয় একটা নেতৃত্বের জনপ্রিয়তার কারণে মানুষ আসে, তাও তো আসছে না। প্রথম ধাপে 36% মানুষ মাত্র ভোট দিতে গেল, সেটাও বা সরকারি দল কিভাবে ব্যাখ্যা করবে? সরকারি দলের ব্যাখ্যাটা সরকারি দল দেখবে, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেটা দেখছি যে মানুষ ভোট চাচ্ছে না, তারা একদিক থেকে বিএনপি একদিক থেকে মানুষকে চেষ্টা করছে যে মানুষ যাতে ইলেকশনে না যায়, করতে না, ফলে তারা মনে করেন সেটাকে তাদের একটা অ্যাচিভমেন্ট। তো এই অ্যাচিভমেন্টটা আসলে কি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা তো ওই রকম না। আমাদের নির্বাচনী ব্যবস্থা আমি যদি গত 50 বছরের ইতিহাস যদি সেখানে আমরা একটা জিনিসই আমরা দেখবো, আওয়ামী লীগ 50 উপরে করতেও তারা সরকার গঠন করতে পারে না, কারণ আমাদের নির্বাচনী ব্যবস্থাটাই রইল। সুতরাং এইটা নিয়ে তো বলে লাভ নেই। দুটো ভোট পেলেও তো ওইখানে তো আমি বলতে পারি না যে অবৈধ কিছু। আমার এখানে 5% এসেছে না 10% এসেছে, এটা বিভিন্ন এরিয়া আমার কাছে যেটা মনে হয়। আমি তো এই নির্বাচন আমি চাচ্ছি নির্বাচন না করতে আমি এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করি, সেই ধরনের রাজনীতিতে আমার গ্রহণযোগ্যতা আসবে নির্বাচনের মধ্য দিয়ে। একদম পরিষ্কার। এবার একটু প্রসঙ্গ পরিবর্তন করে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে যেতে চাই। আজকে তিনি একটি অনুষ্ঠানে বলেছেন বৈশ্বিক অস্থিরতা দেশে মূল্যস্ফীতি বাড়লেও নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। রাশেদ চৌধুরীকে দিয়ে শুরু করে নিয়ন্ত্রণের চেষ্টা করা যাচ্ছে। আবার গতকাল ওবায়দুল কাদের সাহেব বললেন যে $7 দাম বাড়লে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। এটা কোন ধরনের যুক্তি আমি জানি না, আপনি যদি একটু বলতে পারেন। জিনিসটা হচ্ছে যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, যুদ্ধ চলছে, সেখানে এটার একটা ইম্প্যাক্ট করবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানকার অর্থটাকে যেমন আমি বড় করে না দেখলেও যেমন আত্মবাদী কাজ বলছি ইন্ডিয়ার বসিয়েছে মেট্রোর টিকিটের উপরে, এটা বলছে যে এটা তারা ঠিক করেনি। সুতরাং এইখানে যে গভর্নমেন্ট মেশিনারি এবং গভর্নমেন্ট পাসের মধ্যে এক ধরনের একটা দূরত্ব আছে, সেটা বোঝা যাচ্ছে যে, এবং তারপরে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, জিনিসপত্রের দাম আকাশ চুড়ি নিয়ন্ত্রণ করতে পারছে না, এই আসলে অর্ডার কিছু নেই। জি, অধ্যাপক কামরুল হাসান, আপনার কাছে শুনতে চাই। প্রশ্নটি করুন। মূল্যস্ফীতির বিষয়টা নিয়ে জানতে চাই যে ডলারের দাম তো এক লাফে $7 হয়ে গেল। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে তাতে জিনিসপত্রের দামের উপর চাপ পড়বে না। আর মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধরে বারবারই বলছেন, গত বেশ কয়েক মাস ধরে, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু কতটুকু নিয়ন্ত্রণে আসলো? দেখুন, এটা হচ্ছে তো রাজনৈতিক বক্তব্য বোঝাই যায়। মূল্যস্ফীতির বিষয়টা আসলে কিসের সাথে জড়িত? আপনি দেখুন ঋণ খেলাপির যেই কোনো তফসিল, এতে করে কি হয়, এটা আমাদের সাধারণ মানুষ তো আর এই স্টাডি করে না। এটা মূল্যস্ফীতি, এটা আসলে ইনফ্লেশনে ইম্প্যাক্ট ফেলে। আমাদের ব্যাংকগুলোতে যে অবস্থা বর্তমানে দেখেন,
আমাদের রিজার্ভের সংকট যখন হয় তখন বিদ্যুৎ তো সেকেন্ডারি একটা শক্তি, এবং তার জন্য জ্বালানি প্রয়োজন। জ্বালানি কিনবেন আপনি কি টাকা দিয়ে নাকি ডলার দিয়ে? তো আপনার যদি রিজার্ভ কমে যায় আপনি জ্বালানি কিনতে পারছেন না, জ্বালানি যদি না হয় আপনি বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন। আর বিদ্যুৎ যেটুকু উৎপাদন করছেন IMF এর আপনি প্রেসক্রিপশন যদি নেন তাহলে যে সকল PSR এর কমিটমেন্ট আছে বা সরকারের পক্ষ থেকে যে সোশ্যাল সাস্টেনেবিলিটি জায়গাটা আছে, অর্থাৎ সাবসিডি বা ভর্তুকি সব উইথড্র করে ফেললেন, তাহলে চাপটা সাধারণ মানুষের কাছে যাচ্ছে। তাহলে দেখুন, একদিকে এই ঋণ খেলাপিদের সহ আরো অসংখ্য লুটপাট তো এখানে আছে, সেগুলোর কারণে আমাদের মূল্যস্ফীতি হচ্ছে। তারপর মধ্যস্বত্বভোগী যারা তারা আছে, এবং প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি। আপনি রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আসতে একটা ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন কয় জায়গায় টাকা দিবেন, কাকে দেন। তাহলে দেখা যায় একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আরেকদিকে মূল্যস্ফীতি, এবং এর সঙ্গে আবার রাজনৈতিক এই ধরনের দায় দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আর্থিক, মানসিক, রাজনৈতিক ভাবে মানুষকে ধ্বংস করছে। এই কথাগুলো থেকে বিরত থাকা উচিত। আসলে যেটা খুব জরুরি সেটা হচ্ছে আমাদের আসলে সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমাদের সরকারি তথ্য অনুযায়ী 26% মানুষ একেবারে আপনার ওই মাইক্রো লোন, যেগুলো মাইক্রো ক্রেডিট, ওই লোন করে জীবনযাপন করে, 3 বেলা খেতে পারে না। আর ওদিকে হাজার হাজার কোটি টাকা যারা লোন নেয় তারা হচ্ছে পরপর ঋণ খেলাপি হচ্ছে। আর আমাদের ব্যাংক ব্যবস্থাপনা যেখানে আছে তাদেরকে পুনঃ পুনঃ তফসিল ঘোষণা করে সুযোগ দিচ্ছে, আবার দিচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে টাকা তছরুফের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তদন্ত করবার জন্য সুমোটো করে যদি পারমিশনও নেওয়া হয় কোর্ট থেকে, সেটাকে আবার বাতিল করে দেওয়া হচ্ছে। তাহলে এই সবগুলোই হচ্ছে জনগণের সঙ্গে তামাশা। এগুলো সবাই বোঝে। এবং আপনি প্রথম আমাকে একটা প্রশ্ন করেছিলেন, জনগণ কেন ভোট দিতে যায় না? জনগণ অর্থনীতি বুঝে না, কিন্তু পেটের ক্ষুধা বুঝে। জনগণ বাংলাদেশ ব্যাংকের ক্যারিকেচার ধরতে পারে না, এটা সত্য কথা। 2016-তে মানে আপনার 10 কোটি 10 লক্ষ ডলার হ্যাকাররা নিয়ে গেল। কয়েকদিন আগে আবার দেখুন, এটা তো সাধারণ মানুষ জানেন, সেখানে মাত্র 3.5 কোটি ডলার উদ্ধার করেছেন। আমেরিকাতে এখনো মামলাটা চলছে। প্রায় 7.5 কোটি ডলার এখনো আপনার এই চুরি যাওয়া বাংলাদেশ ব্যাংক থেকে সেই টাকার খবর নেই। এর মধ্যে ইন্ডিয়ান কয়েকটা অনলাইন পত্রিকা আপনি খেয়াল করবেন, রিপোর্ট হয়েছে যে আবারও কয়েক বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে। সম্প্রতি আপনাদের সাংবাদিক ভাইদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক সমালোচক মনে করেন এর সঙ্গে তার যোগসূত্র রয়েছে। আপনারা সেগুলো সমাধান করে জনগণকে স্বস্তি দিবেন, সেটা না করে আপনারা বলছেন যে 7 টাকা বেড়ে গেলেও কোনো সমস্যা নাই, কারণ আপনাদের বাজার ভিত্তিক ডলারের দাম নির্ধারণ করবার IMF এর যে ফর্মুলা, সেটা যদি আপনারা না মানেন তাহলে এই যে 3rd ইনস্টলমেন্ট IMF এর সেটা পেতেন না। কারণটা হচ্ছে অধ্যাপক কামরুল, যে আপনারা কথা বলছেন সেটা নিশ্চয়ই সরকারের কথা বলছেন, আমরা না, আমি নিশ্চয়ই না, আপনাদেরকেও যেতে দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক। রাশিদ চৌধুরীর কাছে আসি, যে ওই যে বাংলাদেশ ব্যাংকে যাওয়া গতকাল সরকারের মানে সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের সাহেব বললেন যে পৃথিবীর কোন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়। আবার যখন প্রশ্ন করা হলো 13 বিলিয়ন ডলার মাত্র রিজার্ভ আছে, সেটি উনি ক্ষিপ্ত হয়ে গিয়ে বললেন কে বলেছে, অথচ বাংলাদেশ ব্যাংকে কিন্তু এই কথাটা বলেছে। সেগুলো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার কোনো কারণ দেখেন কিনা? প্লাস সাংবাদিকদের ঢুকতে না দেয়া, এটা তো একটা বড় বিষয় অবশ্যই। কোনো কারণে আবারও সংযোগটা সম্ভবত সমস্যা তৈরি হয়েছে। রাশেদ চৌধুরী, আমি শেষবার জিজ্ঞেস করি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? অধ্যাপক কামরুল হাসানের কাছ থেকে আবার আসি, কারণ আজকে ঢাকায় রিক্সা মানে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যে ঘটনাটা ঘটলো, কারণ এদেরকে সেই সরকার কিন্তু শুরু থেকেই মানে, আমার কথা হচ্ছে জিনিসটা যদি অবৈধ হয় তাহলে আগে থেকেই আপনি বাধা দেবেন, চলতে দেবেন না। 1টা 2টো 4টা করতে করতে এখন ঢাকা শহরে হাজার হাজার ব্যাটারি চালিত অটোরিক্সা, ব্যাটারি চালিত রিক্সা চলছে। এখন হুট করে বন্ধ করতে গেলেন, এটা তো সংগঠিত হবেই। আগে যদি 10 জন থাকে, এখন হচ্ছে 10,000, তারা তো সংগঠিত হয়ে প্রতিবাদ করবেই। আগেই কেন বন্ধ করা হলো না? অধ্যাপক কামরুল। জি, ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের ইলেকট্রনিক মিডিয়া একটা সংবাদ
পরিবেশন শুনছিলাম এই বিষয়ে। একজন ব্যাটারি চালিত অটোরিকশার মালিক বলছে যে লোন করে এই বাহনটি কিনেছি, খুব খারাপ অবস্থায় আছি, কিস্তিতে দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যদি এটি চালানো না যায় তাহলে সরকার যে কাজটি করতে পারতো সেটা আগে থেকে আমাদের জানাতো। আমাদের গ্যারেজ থেকে রাতে পুলিশি ব্যবস্থায় সবগুলো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যাওয়া হলো। এটা তো অস্বাভাবিক, হঠাৎ করে কাজটি হলো, আমাদের জানাতে পারতো এবং কোথায় সংকট সেটা বলতে পারতো। এটা একটা বোঝাপড়া ফয়সালার বিষয় আছে। দ্বিতীয়টি হচ্ছে তাদের অভিযোগ যে যদি তাই হয় তাহলে চীন থেকে কেন এই ব্যাটারি চালিত রিক্সা আমদানি করা হলো যন্ত্রপাতি। আমি এই জায়গাটা একটু কামরুল হাসান রাশেদ চৌধুরীর কাছে শুনতে চাই। এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আগে কেন আটকানো হলো না, হুট করে এখন সব উচ্ছেদ করা, এটি কতটা সঠিক? আমি একটা অন্য রকমের একটা ব্যাকগ্রাউন্ডটা বলছি। সেটা হচ্ছে যে শহরের সমস্যা আসলে পরিকল্পনা মাত্র করে হয়। আমরা যদি এখনো দেখি যে সংখ্যা কত, কিন্তু আদতে 10 লক্ষের উপরে। যখন এই ব্যাটারি চালিত রিক্সার যখন কথা বলা হলো, বললো যে ব্যাটারি চালিত রিক্সাটা আনা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। তো দেখা গেল মানে আমি ভোরবেলা এখন ঢাকা শহরে সেই ইয়াগুলি চলছে, ব্যাটারি চালিত রিক্সাগুলি চলছে। অত্যন্ত মানে এটা যেভাবে তৈরি সেটা মানে পরিকল্পিতভাবে হয়নি, অপরিকল্পিতভাবে হয়েছে। কিন্তু এই অপরিকল্পনার মধ্যে অবৈধ জিনিস ঢুকেছে, সেটা আমরা শুরুতে আটকাতে পারিনি, এখন আমরা ধরতে গেছি, কিন্তু এখন প্রতিবাদের মুখে পড়া হচ্ছে। সেটাও তো আসলে পরিকল্পনা মাফিক হলো না। রাশেদ চৌধুরী এবং অধ্যাপক কামরুল হাসান, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আজকে আপনারা সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক, এই ছিল নিটল টাটা নিবেদিত আজকে সংবাদ সম্প্রসারণে বিবিসি সংবাদ।